গতকাল বলেছিলাম লাগ ভেলকি লাগ। আজ আপনারা হচক্ষে দেখলেন সেটা কি ব্যাপার। এখন এই যে একটা রিয়েল লাইফ আপনারা প্রায় সিনেমার মতো রোমাঞ্চকর এবং রোমহর্ষক একটা উপাখ্যান রাজধানীর রাজপথে নানা জায়গায় মঞ্চস্থ হতে দেখলেন, সেটাকে আপনারা কত নম্বর দেবেন বলুন তো? আমার অনুরোধ শুধু একটাই, দয়া করে নির্দয় হবেন না। কেননা আফটার অল আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছি, তার বয়সের কথা বিবেচনা করতে হবে, স্বাস্থ্যের কথা বিবেচনা করতে হবে। এই বয়সেও তিনি যেভাবে একা রাজপথ দাপিয়ে বেড়ালেন, তারপর নির্বাচন কমিশন দাপিয়ে বেড়ালেন, সেটা দেখে আর কিছু না হোক, আপনারা যত বড় সমালোচকই হন না কেন, একটু লাইক এ লিনিয়েন্ট টিচার নম্বরটা দেবেন। আপনাদের মতো আমিও সারাদিন ধরে দফায় দফায় আজকে যা হয়েছে সেটা দেখেছি, আর যেটা হয়নি অর্থাৎ পিছনের গল্পটাও বোঝার চেষ্টা করেছি। তো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব রাত্রির 9টায়। আপাতত একটু মশকরা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা একে 10-এ কত নম্বর দেবেন? আমি কত নম্বর দেবো সে কথা আমি কিছুতেই আজ বলবো না। আমি জানতে চাইছি আপনারা ওপিনিয়ন বক্সে দয়া করে আপনাদের খোলাখুলি মতামতটা জানান, তাহলে বুঝবো দর্শকদের পালসটা কী। 2 নম্বর হচ্ছে, আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম যে টালিগঞ্জ যদি এইটা আজকের দিনের ঘটনাবলী নিয়ে একটা সত্যি ছবি করে তাহলে কেমন হয়। আমার তো মনে হয় জব্বর হবে। টালিগঞ্জে সাধারণত আজকাল যেসব ছবি হয় তার সঙ্গে একদম খাপে খাপ কেদারের বাপ হয়ে যাবে। আর এরপরেই আমার মনে নানা রকম প্রশ্ন আসতে শুরু করেছে, সেগুলো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি। ধরুন টালিগঞ্জে যেহেতু আমি বাংলা ছবি টবি বিশেষ দেখি না, টালিগঞ্জে কাকে মানাবে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায়? হয়তো আমি আন্তাবড়ি বলবো, আপনাদের যদি কোনো ভালো সাজেশন থাকে সেটাও দিতে পারেন। রচনা, সায়নী, মিমি, শুভশ্রী, কোয়েল, কে হতে পারেন? যাই হোক, তাকে মেকআপ টেকআপ এত সুন্দর করতে হবে যেটা রিয়েল লাইফ মমতার মতো দেখায়। এখন ছবিটা পরিচালনা করবেন কে? দিদিমণির ভক্তের কোনো অন্ত নেই। হাতের কাছে দেব আছেন, যিনি ওই ইডির অফিসে দিদির হানার পরের দিনই গট গট করে তার নেত্রীর সঙ্গে সেই 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত সদর্পে হাঁটলেন, তারপর সিঙ্গুরে গেলেন। সেখানে গিয়ে দিদির বক্তৃতার প্রশংসা না করে রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভূয়সী প্রশংসা করে বসলেন। দেব হতে পারে, কিংবা ধরুন একটু আড়ালে আবডালে থেকে দিদিমণির আদি অকৃত্রিম ভক্ত পরমব্রতর কথাও ভাবা যেতে পারে। এখন এর বাইরে যদি কেউ থাকে সেটা আপনারা বলবেন। এখন প্রযোজনা কে করবে? একটা প্রডিউসার তো লাগে। সুতরাং মমতা চাইলে প্রডিউসারের কোনো অভাব হবে না। ওই একটা ছবিতে উত্তমের একটা ডায়লগ ছিল, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আর এখানে তো SBF আছে, সর্বক্ষমতা সম্পন্ন SBF, নইলে আরও 2-4টে ছোটোখাটো প্রযোজক সংস্থা আছে, তাদের কেউ করবে। পরিবেশকটা কী হবে বলুন তো? একটা তো প্রডিউসার হলো, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। এখানে কিন্তু দেয়ার ইজ নো প্রাইস ফর গেসিং। সহজ উত্তর, বিশ্বাস ব্রাদার্স। আর
ছবির পোস্টার কার সৌজন্যে ছাপা হবে? আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা ফিল্ম যখন বাজারে আসে তখন তার নানাবিধ পোস্টার দেয়ালে ছয়লাভ হয়ে যায়, আর তার তলায় লেখা থাকে অমুক ব্যক্তির সৌজন্যে। তৃণমূল কংগ্রেসে এই রকম সৌজন্য লাভ করার লোকে একদম লাইন দিয়ে পড়ে যাবে। যেমন ধরুন, তার মানে যাচ্ছে যে পাড়ায় যার চলে তার। খিদিরপুরে ববি হাকিম, লেকটাউনে সুজিত বোস, সল্টলেকে সব্যসাচী দত্ত, বর্ধমানে খোকন দাস, ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর, ক্যানিং আর ভাঙড়ে শৌকাত মোল্লা, বসিরহাটে শাহজাহান, হুগলিতে কল্যাণ, এরকম এন্ডলেস লিস্ট। তাহলে আমাকে ধরে ধরে প্রতিটা জেলায় নাম করতে হয়। আমি আর আপনাদের এত সময় নষ্ট করতে চাইছি না। এবার বাকি রইল সবচেয়ে ক্রিটিক্যাল জিনিসটা, কি হবে ছবির নাম। আমি বুদ্ধদেব গুহকে প্রাপ্য স্বীকৃতিটুকু দিয়েই একটা জব্বর নাম দিতে পারি। অবশ্য সেটা গৃহীত হবে কি হবে না সেটা নির্ভর করবে পরিচালক, পরিবেশক, প্রযোজক এদের সম্মিলিত সম্মতির উপর, এবং সর্বোপরি যাকে নিয়ে ছবি তারও তো সম্মতি প্রয়োজন। আমার মাথায় যে নামটা এখন খেলা করছে সেটা হলো রাজপথের চিলের কান্না। বুদ্ধদা এই মর্মেই একটা উপন্যাস লিখেছিলেন, খুব জনপ্রিয় হয়েছিল, কল ঘরে চিলের কান্না। আমি কলঘরের বদলে শুধু রাজপথটুকু বসিয়ে দিলাম। এটা গেল আমার একটা স্বপ্নীল ছবি। এক ধরনের সিনেমা দেখতে দেখতে আরেক ধরনের সিনেমার কষ্ট কল্পনা। এরপরে আমি এই যে আজকে যে কোরিওগ্রাফড সিনেমাটি আমরা দেখলাম, রিয়েল লাইফ, বাস্তব, সেটা কেমন হয়েছে আমাকে যদি বলেন, স্ক্রিপ্টটা খুব একটা মন্দ হয়েছে আপনি মস্ত বড় নিন্দুক না হলেও বলতে পারবেন না। কেন বলছি এ কথা? দেখুন, এর মধ্যে কতগুলো অভিনব এলিমেন্ট আছে। মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে কোথায় থাকেন সেটা আমরা জানি। সাধারণত তিনি ভাইপোর ওই সাউথ অ্যাভিনিউতে যে এমপি কোয়ার্টার আছে সেখানেই থাকা পছন্দ করেন। কিন্তু তিনি যে হঠাৎ করে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দেওয়ার মতো বঙ্গভবনের সামনে আসবেন, ওই সেই ফরমেটিভ দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আলগোছে ঘরোয়া শাড়ি পরে এবং চুল খুলে, এইটাই যারা ভেবেছে তাদেরকে কিন্তু প্রাপ্য নম্বর দিতেই হবে। আর তারপরে ধরুন, স্থান বদলালে, সময় বদলালে, পোশাকও বদলায়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা কুচকুচে শাল গায়ে চড়িয়ে দিলেন, আর তার ডাইনে বাঁয়ে যারা সব গেল, সব বিরসদিন বিরল কাজ এইরকম মুখ করে, তাদের পরনেও যেরকম কালো পোশাক ছিল, মনে হচ্ছিল যেন ওই আর কি, কিছু মনে করবেন না, কোনো একটা এই জাকারিয়া স্ট্রিটে পুরুষ মহিলাদের একটা মিছিল। এখনই যদি শোক পালন করেন এইভাবে, তাহলে তার মধ্যে যে নাটকীয়তা আছে সেটা কোন পরিচালক ধরতে পারবে, কোন অভিনেত্রী সেটাকে ফুটিয়ে তুলতে পারবে, এগুলো পরের ব্যাপার। কিন্তু আজকে যে দুটো অঙ্কে এটা মঞ্চস্থ হলো, সেই দুটোর মধ্যে কিন্তু একটা নভেলটি এলিমেন্ট আছে। আর আমরা যেহেতু সেই পুরনো কালের লোক, আমাদের মনে পড়ে গেল যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারাটাই একদা বাংলাকে মথিত করেছিল। ওই রকম একটা এমন শাড়ি, যে শাড়ি আমার আপনার বাড়িতে পারতপক্ষে কেউ পরবে না,
পায়ে একটা সাদামাটা চপ্পল, এলো কেশি, এবং যখন তখন যেখানে সেখানে এই বেশে আবির্ভূত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান দিতেন যে তিনি একজন ভিন্ন জাতের, ভিন্ন গোত্রের রাজনীতিক। কিন্তু ধরুন 30 বছর আগে বা 25 বছর আগে যে ভূমিকায় তাকে একদম স্বাভাবিকভাবে মানিয়ে যেত, কেননা তার বাড়ি, তার আস্তানা, তার জীবনযাপন সব কিছুর সঙ্গে পোশাকটা মানানসই ছিল, এখন এই 70 ছুঁই বা 70 অতিক্রান্ত বয়সে সেই পুরনো ফর্মে ফিরে এলে একদম সাবিত্রী চট্টোপাধ্যায় বা মাধবী মুখোপাধ্যায়ের মতো প্রতিভা সম্পন্ন অভিনেত্রী হতে হয়। আপনারা কিভাবে দেখলেন জানি না, আই ফেল্ট ট্রুলি ভেরি নস্টালজিক। অনেকগুলো দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোশাকে পরপর 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 সিনেমার দৃশ্যের মতোই আমার স্মৃতিপটে এলো এবং চলে গেল। এই গেল চিত্রনাট্য। অভিনয়টা, যদি এটাকে অভিনয় বলেন, সেটা কিন্তু একেবারে যে খুব কাঁচা হয়েছে তাও বলা যাবে না। যেখানে যেরকম বলার কথা, অর্থাৎ বঙ্গভবনের সামনে গিয়ে তিনি দিল্লি পুলিশের উপর চড়াও হলেন, এমন ভাব দেখাচ্ছিলেন যেন সত্যিই দিল্লি পুলিশের লোকেরা, ওই মুস্কো মুস্কো পুলিশগুলো, হরিয়ানার জাট বা সর্দার, এরা সবাই বঙ্গভবনের ঘরে ঘরে ঢুকে খানা তল্লাশি চালিয়েছেন। মুখে সবাই বলছেন বটে, কিন্তু এখনো পর্যন্ত ছবিতে তার কোনো তথ্য প্রমাণ আমি পাইনি। আর যেহেতু আমি একদা বহুদিন দিল্লিতে কাটিয়েছি, তারপরেও ঘন ঘন দিল্লি গেছি, দিল্লির সঙ্গে আমার একটা লাইভ কন্ট্যাক্টও আছে, আমার মনে হয় না এত অর্বাচীনের মতো কাজ হঠাৎ করে দিল্লি পুলিশ করতে যাবে। কারণ কাশ্মীরি জঙ্গিরা তো সেখানে ছিল না, লস্করে তৈবা বা জৈশ-ই মোহাম্মদের লোক সেখানে ছিল, এরকম কোনো টিপস পেয়ে তো যায়নি। আপনারা সকলেই দেখলেন কারা গিয়েছিল, একেবারে নিরীহ গোবেচারা মানুষ, তাদেরকে এই শীতে মনোরম পরিবেশে দিল্লিতে নিয়ে যাওয়া, বঙ্গভবনে থাকতে দেওয়া। বঙ্গভবনে যে কোনো ঘরের ভাড়া এখন কত হয়েছে জানি না, 3-4 হাজার টাকা তো হবেই। তারপর তাদের মধ্যে কয়েকজনকে বেছে কালো পোশাক পরিয়ে নির্বাচন কমিশনে নিয়ে যাওয়া, তারপর নির্বাচন কমিশনের একটা সম্পূর্ণ ব্যর্থ মিটিং করে তারপরে তিনি যেরকম চেঁচামেচি করলেন, তখন যেভাবে ভয় পেয়ে গিয়ে ডাইনে বাঁয়ে কালো পোশাক পরা পুরুষ এবং নারীরা সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়েছিলেন, এই রকম একটা ডেপিকশন ছবিতে করাও কিন্তু দুঃসাধ্য। এখন ওই মিটিংয়ে কি হয়েছে না হয়েছে, কেন হয়েছে, এইসব সিরিয়াস কথা হয়তো আমি পরের ভিডিওতে রাত্রি 9টায় আপনাদের বলবো। কিন্তু যদি এক কথায় বলতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্যে এত দলবল নিয়ে বেছে বেছে, আমি তো জানি না এদের বাড়িতে সত্যি কেউ মারা গেছে কি না, এদের মধ্যে কতজন বিএলও, একটা জিনিস বুঝতে পারছি না, যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকে সব মৃত্যুকে এসআইআর জনিত কারণ বলে দেখে দেওয়া হচ্ছে। একটা ডেথ সার্টিফিকেটে যদি কোনো ডাক্তারবাবু কথা লিখতেন যে কজ অফ ডেথ ইজ সাডেন শক ডিউ টু সামান ফ্রম ইলেকশন কমিশন, তাহলে তবু একটা পাকাপোক্ত কিছু তথ্য হাজির করা যেত। কিন্তু যে যেখানে মারা যাচ্ছে সবাই এসআইআরের জন্য মারা যাচ্ছে কিংবা অসুস্থ হয়ে যাচ্ছে। আরে বাঙালির কি কলজের জোর এত কম? আমরা কি মালায়ালিদের চাইতে
কম ক্ষমতা রাখি? আমাদের হৃদয়, আমাদের লাংস, আমাদের দেহ কি ওই আরেকটা মাছ ভাত খাওয়া দক্ষিণের একটা ছোট্ট রাজ্যের মানুষের চেয়ে কিছু কম? কিংবা তামিলনাড়ুর চাইতে? কী যে হচ্ছে আমার মাথায় আমি বুঝতে পারছি না। এইভাবে বাঙালিকে একটা সম্পূর্ণ নির্জীব কাপুরুষ চেহারায় দেখানো, একটা ডাক পেলেই সব হয় আত্মহত্যা করছে, নয় মারা যাচ্ছে, নয় অসুস্থ হয়ে পড়ছে। এ কিন্তু সাংঘাতিক ব্যাপার। আমরা সার্সের কথা শুনেছিলাম, তারপরে তো ভয়াবহ করোনা দেখেছি, ইদানিং নিপা বলে একটা উপদ্রব এসেছে, যদিও সেটার কোনো ভয়াবহ কিছু নয়। আর এখন আরেকটা ভাইরাস হয়ে গেল SIR। একেবারে বাংলার আকাশে বাতাসে এমনভাবে এই বিষ ভাইরাস উড়ে বেড়াচ্ছে যে কখন কাকে ঘট করে ধরবে এবং তাকে চিৎ করে ফেলে দেবে কেউ তা বলতে পারে না। সুতরাং তার পারপাস কিন্তু এটা ছিল না যে নির্বাচন কমিশনে তিনি যাবেন, তার বক্তব্য শোনার পরে ঠিক যেভাবে মনোজ পান্ত অথবা নন্দিনী চক্রবর্তী অথবা নাম নাইবা বললাম, সবাই উঠে পড়ে ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, আজকেই এটা হয়ে যাচ্ছে। এই ধরনের জহুজুর বৃত্তি করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার ভালো না হলেও খারাপ গুণগুলো কিন্তু খুব টনটন। তিনি যে সেটা মানবেন না, সেটা না জেনে নির্বাচন কমিশনে যাওয়ার মতো বুদ্ধিহীনা মমতা বন্দ্যোপাধ্যায় নন। সুতরাং গোটা জিনিসটাই ছিল অপটিক্স। অপটিক্সের এক্স্যাক্ট ভালো বাংলা কী হবে আমি বলতে পারছি না। একদম পূর্ব পরিকল্পিত, মিনিট টু মিনিট কোরিওগ্রাফড এমন একটা ছবি, যে ছবিটা দেখে দিল্লি তাক হয়ে যাবে, বলবে আরে বাবা, আরে বাবা, আরে বাবা। শেষ কবে দিল্লিতে রামলীলা ময়দানে সার্কাস এসেছিল, দিল্লির মানুষ তা বলতে পারবে না। হঠাৎ করে কয়েকজন লিভিং মানুষ রাস্তাঘাটে এই রকম একটা স্পেকটেকল উপহার দিচ্ছেন। দিদিমণির আসল উদ্দেশ্য ছিল সেটাই, এবং তিনি কিন্তু দিল্লিবাসীকে দেখানোর জন্য এই ধরনের কাজকর্ম করেননি। তার টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের মা লক্ষ্মীরা, কিংবা SIR-এর কারণে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা ঘোর আপদের কারণে তাদের মনে যদি এই আশাটা সঞ্চারিত হয়, দেখেছ একজনই তো আমাদের হয়ে বাঘিনীর মতো লড়াই করছেন। আর এই বাঘিনী ইমেজটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন সাফল্যের এক এবং অদ্বিতীয় শর্ত, পতনেরও এক এবং অদ্বিতীয় শর্ত, সেটাই হতে চলেছে। কিন্তু আমি তো গণৎকার নই, কিছু বলতে পারবো না। আর এই নিয়ে যে সিরিয়াস আলোচনা, সেটা আমি আবার বারবার বলছি, পরে করছি। সব মিলিয়ে আমাকে যদি জিজ্ঞেস করেন, এটা মিশন ইম্পসিবল তো কিছু ছিল না, এটা মিশন পসিবল ছিল। এবং সেই মিশনটা অ্যাজ ফার অ্যাজ অপটিক্স আর কনসার্ন একেবারে 10-এ 10 উদ্দেশ্য সাধিত হয়েছে। কিন্তু দিল্লি শহর না ভয়ঙ্কর ইম্পার্সোনাল। এইরকম একটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নির্বাচন সদনে না করে যদি পশ্চিমবঙ্গের নির্বাচন সদনের সামনে করতেন, তাহলে ভাবতে পারছেন কি প্রলয়টা হতে পারত পশ্চিমবঙ্গে। কেন যে তিনি সাদের কলকাতা ছেড়ে হঠাৎ করে দিল্লিতে গেলেন জ্ঞানেশ কুমারকে জ্ঞান দিতে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু দিল্লিতে নির্বাচন সদনে
ওই সুরক্ষিত সদনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে ওই দিল্লিবাসীর যারা একেবারে একিউআইয়ের কারণে জর্জরিত হয়ে আছে তারা যে খুব আগ্রহী হবে তা নয়, হয়ওনি সম্ভবত। সাংবাদিক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কীর্তিকলাপ দেখতে আর কেউ না বঙ্গভবনে না নির্বাচন কমিশনের বাইরে অপেক্ষারত ছিল। কিন্তু এই মঞ্চটাই যদি দিল্লি থেকে সরে এসে কলকাতা হতো তাহলে আমার মনে হয় ডিজায়ার্ড এফেক্ট উড হ্যাভ বিন মাচ মাচ বেটার। সে যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রী তো তিনি সবার সঙ্গে পাঙ্গা লড়বেন। কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেউ যদি তার লেজে পা দিয়েছে তাহলে ছোবল দেওয়া কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দস্তুর মতো দেখিয়ে দিতে জানেন। সুতরাং এই আজকের ঘটনাবলীগুলো নিয়েই যদি টালিগঞ্জ অচিরেই একটা ছবি করে ফেলে, আমার ধারণা with government patronage and this network of cinema halls, মাল উসুল হয়ে যাবে 1-1.5 সপ্তাহের মধ্যেই। কি বলেন আপনারা? নমস্কার, ভালো থাকবেন, ফিরে আসছি 9টায়।